আমার স্নেহভাজন ছাত্রছাত্রী, আজকের আমরা CC6 ইউনিট 4 এখানে পাঠ্য রয়েছে বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটক। আমরা আজকের প্রথম ক্লাস নেব নবান্ন নাটক নিয়ে। আজকের ক্লাসে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে নাট্যকার বিজন ভট্টাচার্য এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে নবান্ন নাটক নিয়ে দু চার কথা। এখন আমি সরাসরি চলে যাই প্রথম বিষয়ে, যেখানে আমি আলোচনা করব নাট্যকার বিজন ভট্টাচার্য নিয়ে। আসলে বাংলা গণনাট্য আন্দোলন যেটা সংঘটিত হয়েছিল, সেই গণনাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বিজন ভট্টাচার্য। তার জন্ম 1917 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের ফরিদপুর জেলায়। কিন্তু যুগচেতনা অর্থাৎ যুগের হাওয়া, উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তার নাট্যকার সত্তাকে গড়ে দিয়েছিল। আমি একটু দৃষ্টান্ত দিই। যেমন প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল পরিস্থিতি, দেশের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম, মন্বন্তর বা দুর্ভিক্ষ, বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রুশ বিপ্লব, ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির জন্ম 1922-এ ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ তাকে আলোড়িত করেছিল। এই সময় ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘ এদেশে সংঘটিত হয়। সেটা হয় 1942 সালে। তিনি স্বভাবতই এর সঙ্গে যুক্ত হয়ে যান। এরই সাংগঠনিক একজন প্রতিনিধি হিসাবে এবং তার সাংস্কৃতিক যে সংগঠন হিসাবে বিজন ভট্টাচার্য বাংলায় গণনাট্য সংঘ, সেই গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হন। আমি যেটা বোঝাতে চাইছি যে এই ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের একটা সাংস্কৃতিক সংগঠন, যে সাংস্কৃতিক সংগঠন বাংলায় কাজ করে, এবং ভারতীয় গণনাট্য সংঘ সেই সাংস্কৃতিক সংগঠন, এবং বিজন ভট্টাচার্য এর সঙ্গে যুক্ত হয়ে যান। এবং সেই ভারতীয় গণনাট্য সংঘ বা IPTA, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠিত হয় 1943 খ্রিস্টাব্দে। সুতরাং ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত থেকেই বিজন ভট্টাচার্যের নাট্য জীবনের সূত্রপাত এবং তার বিকাশ। গণনাট্য সংঘ গড়ে উঠেছিল মূলত দেশের সমস্ত প্রগতিশীল ধারাগুলিকে নিয়ে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন স্বৈরতন্ত্রের বিকাশ, সাম্রাজ্যবাদীর আস্ফালন, গণতন্ত্রের ওপর আক্রমণ ইত্যাদি ভাবিয়ে তুলেছিল প্রগতিশীল মানুষদের। এসবের বিরুদ্ধে কথা বলতেই কিন্তু গণনাট্য সংঘ তৈরি হয়। বিজন ভট্টাচার্যের নাট্য জীবন শুরু হয়েছিল এই পরিবেশ ও গঠিত মতাদর্শের পরিমণ্ডলের মধ্য দিয়ে। এবারে আমরা আসি বিজন ভট্টাচার্যের নাটক সমূহ। বিজন ভট্টাচার্যের প্রথম নাটক আগুন, যেটা অরণি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এবং এটাই কিন্তু বাংলার গণনাট্য সংঘের প্রথম প্রযোজনা 1943-এ। এখানে বিভিন্ন পরিবেশ থেকে ও পরিস্থিতি থেকে 5 জন মানুষকে সেদিন আকালের খাদ্যাভাবের দিনে নাট্যকার শহরের অবশ্যম্ভাবী রেশনের লাইনে দাঁড় করিয়েছেন, এবং ক্ষুধার জ্বালার মধ্য দিয়ে মানুষের ক্ষুধার তীব্রতা এবং যুদ্ধের কালে খাদ্যাভাবের বিরুদ্ধে সচেতন হয়ে ওঠা ইত্যাদি তিনি দেখিয়েছেন। লাইন থেকে একজন বহিষ্কৃত যুবকের কণ্ঠে শোনা যায়, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস। অর্থাৎ প্রগতিবাদী সাম্যশক্তির জয়গান এই আগুন নাটকে ধ্বনিত হয়। এবার তার নাটক জবানবন্দি 1943 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত। দুর্ভিক্ষের ভয়াবহ প্রেক্ষাপটে এক গ্রাম্য কৃষক জীবনে এই নাটকের বিস্তার। এর পরের নাটক নবান্ন 1944-এ। বিজন ভট্টাচার্যের প্রথম পূর্ণাঙ্গ নাটক হচ্ছে নবান্ন। এটিও অরণি পত্রিকায় প্রকাশিত হয়। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করব। বিজন ভট্টাচার্যের পরবর্তী নাটক হচ্ছে 1946-47 লেখা হলো
নাটকটি হচ্ছে অবরোধ। অবরোধে তিনি কৃষক সমাজ ছেড়ে বেরিয়ে এলেন, এসে শ্রমিক জীবনকে গ্রহণ করলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বাংলার শ্রমিকদের অবস্থান ও অবস্থা, মালিক পক্ষের শ্রমিক শোষণ, মালিকদের নিজেদের দ্বন্দ্ব সংঘাত এবং প্রতিবাদী শ্রমিক আন্দোলনের কথা নিয়েই কিন্তু অবরোধ নাটক গড়ে ওঠে। এরপর গীতিনাট্য লিখলেন 1948-এ, যার প্রকাশ। নাটকটির নাম জীবন কন্যা। এবার একটা আশ্চর্য ঘটনা ঘটল। সে ঘটনাটা কি না, স্বাধীনতার পর থেকে অর্থাৎ 1947-এর পর গণনাট্য সংঘে বিরোধ ও ভাঙনের সূত্রপাত ঘটল। কেন না, নানা কারণ তার ছিল। এই নানা কারণের মধ্যে প্রধান যে কারণ, সেটা হচ্ছে শিল্প ও রাজনীতির বিরোধ বা সংঘাত। তখন অনেকেই গণনাট্য সংঘ থেকে বেরিয়ে এসে ছোটখাটো নাট্যদল তৈরি করতে লাগলো। শিল্প রাজনীতির বিরোধটা বলি, যে শিল্প নাটকটা শিল্পের কাছে দাবি রাখবে মূল, না রাজনীতির কাছে দাবি রাখবে। এই যে সংঘাত, দ্বন্দ্ব সংঘাত, এটাই কিন্তু বিরোধের প্রধান কারণ। অনেকগুলি কারণ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ এটি। তখন কি হলো, গণনাট্য সংঘের যে কর্মী, তারা বিভিন্নভাবে ছোট ছোট নাট্যদল করে বেরিয়ে এলেন। যেমন শম্ভু মিত্র তার অনুগামীদের নিয়ে তৈরি করেছিলেন বহুরূপী নাট্য সম্প্রদায়। বিজন ভট্টাচার্য তৈরি করেছিলেন ক্যালকাটা থিয়েটার 1950-এ। এবং বিজন ভট্টাচার্য তাঁর নবপ্রতিষ্ঠিত এই ক্যালকাটা থিয়েটারে দুটি একাঙ্ক নাটক মঞ্চস্থ করলেন। নাটক দুটি লেখা হয়েছিল যদিও 1946-এ, অর্থাৎ স্বাধীনতার আগে, কিন্তু অভিনীত এবং প্রকাশিত হয় এই ক্যালকাটা থিয়েটারে অনেক পরে। নাটক দুটি হল কলঙ্ক ও মরা চাঁদ। বাঁকুড়া জেলার প্রান্তবর্তী গ্রামাঞ্চলের আদিবাসীদের নিয়েই কলঙ্ক নাটকটি গড়ে উঠেছে। আর মরা চাঁদে রয়েছে সমাজ জীবনের দুর্বিষহ পরিবেশে এক ঐকান্তিক সঙ্গীত শিল্পীর বেদনা ও তার থেকে উদ্ধারের কাহিনী। এটা গেল কলঙ্ক ও মরা চাঁদের কথা। দুটি কিন্তু একাঙ্ক নাটক। এরপরে তিনি একটি নাটক রচনা করেন, যেটি হচ্ছে গোত্রান্তর। দেশ বিভাগ ও তার অভিসম্পাদ নিয়ে গড়ে উঠেছে গোত্রান্তর। 1966-তে তিনি লিখলেন একটি দিকচিহ্নকারী নাটক, যে নাটকটি বাংলা থিয়েটারে বাংলা গণনাট্য আন্দোলনের পথকে আরো বেশি সুগম করেছিল। 1966-তে লেখেন দেবী গর্জন। জমিদারতন্ত্র বিলোপের পর স্বাধীন ভারতবর্ষে নবসৃষ্ট মধ্যস্বত্বভোগীর জন্ম হয়, যারা জোদ্দার বা মহাজন এই নামেই পরিচিত। প্রসঙ্গত বলে রাখা ভালো, জমিদারি প্রথার বিলোপ হয়েছিল 1953-তে। এই 53-তে জমিদারি প্রথা বিলোপ হওয়ার পর মধ্যস্বত্বভোগীর উদ্ভব ঘটল, যারা আদতে বহু জমি বেনামে ক্রয় করে নিজে ভোগ করতে থাকে। এই জোদ্দার ও মজুদ্দারের ছবি কিন্তু নবান্ন নাটকে ছিল। যেমন নবান্নে হারু দত্ত, কালীধন ধারা, একজন তো গ্রামের নিঃস্ব কৃষকের জমি কিনে জোদ্দার হয়ে উঠেছিল, আর একজন দুর্ভিক্ষের আকালে ধান চাল মজুত করে কালোবাজারি মজুদ্দারির একটা ফলাও ব্যবসা খুলে বসেছিল। কিন্তু দেবী গর্জনে এই দুয়েরই মিলিত সত্তা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রভঞ্জন জোদ্দারের মধ্য দিয়ে। এই প্রভঞ্জন জোদ্দার দেবী গর্জন নাটকের কেন্দ্রীয় চরিত্র, বা তাকে ঘিরে, কেন্দ্রীয় চরিত্র বলা ভুল, তাকে ঘিরেই, তার অত্যাচার, এটা ঘিরেই কিন্তু নাটক এগিয়ে গেছে। আমরা বিজন ভট্টাচার্যের নাট্যকার বিজন ভট্টাচার্য নিয়ে আলোচনা করতে গিয়ে আরো কতগুলো পূর্ণাঙ্গ নাটকের নাম আমি তোমাদের জন্য উল্লেখ করছি। পূর্ণাঙ্গ নাটক রয়েছে যতুগৃহ, ধর্মগোলা, গর্ভবতী জননী। তিনি একটি রূপক নাট্য রচনা করেছিলেন। নাটকটির নাম স্বর্ণকুম্ভ। আরও কয়েকটি একাঙ্ক নাটকের নাম বলি। আমি আগেই বলেছি তার একাঙ্ক নাটক কলঙ্ক ও মরা চাঁদ। এখন যেগুলোর নাম বলবো সেগুলো হচ্ছে চুল্লি, লাশ ঘইরা যায়ুক ইত্যাদি। আমরা এতক্ষণ ধরে নাট্যকার বিজন ভট্টাচার্য নিয়ে আলোচনা করতে গিয়ে যে কথাগুলো পেলাম, তাকে যদি আমরা একটা সূত্রে গাঁথি,
তাহলে নাট্যকার বিজন ভট্টাচার্যের নাট্য প্রতিভা থেকে কতগুলি বৈশিষ্ট্য বা কতগুলি মূল সূত্র আমরা কিন্তু পেয়ে যাব। এই মূল সূত্রগুলো কি না, বিজন ভট্টাচার্য মূলত গণনাট্য সংঘ থেকেই তার উৎপত্তি বা তার নাট্যকার সত্তার উদ্ভব এবং বিকাশ। সুতরাং গণনাট্যের একনিষ্ঠ কর্মী হিসাবে গণনাট্য আন্দোলনের সঙ্গে অর্থাৎ নাটকের সঙ্গে রাজনীতি একটা যোগাযোগ সম্ভব হয়েছিল। শ্রেণী নির্যাতন, শোষণ এবং জনগণের সংঘবদ্ধ বিদ্রোহ সংগ্রাম এটা তার নাটকে অনিবার্যভাবে উঠে এসেছিল। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার বৈশিষ্ট্য হিসাবে, সেটি হচ্ছে জীবন সম্পর্কে একটা আশাবাদী ধারণা, একটা বলিষ্ঠ ধারণা। জীবন এখানে থেমে যাবে না, এখানে থেমো না। আমরা একটা বিখ্যাত গান জানি গণনাট্য আন্দোলনের সঙ্গে গণনাট্য সংঘের গান, গণসঙ্গীত, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। অর্থাৎ থামা নয়, সেই উপনিষদের বাণী চরই বেতি, এগিয়ে চলো, সামনেই আলো, অন্ধকার পেরিয়ে সামনেই আলো। এই আলোর দিশা এটা কিন্তু আমরা বিজন ভট্টাচার্যের নাটকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো নাটক হতাশার মধ্য দিয়ে শেষ হয়ে যায় না। বিজন ভট্টাচার্যের নাটকে, তৃতীয়ত আমি বলি, বিজন ভট্টাচার্যের নাটকে লৌকিক সংস্কৃতি বা লোকচেতনা এটা বিশেষ মাত্রা পেয়েছে। কারণ গণনাট্যের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সমস্যাগুলো, যাদের সমস্যা সেই সমস্যাগুলোকে নিয়েই আলোকপাত করা। তা সে শ্রমিক আন্দোলনের কে কেন্দ্র করে হতে পারে, কৃষক আন্দোলনকে কেন্দ্র করে হতে পারে, কিংবা ওই বাঁকুড়া জেলার একেবারে প্রত্যন্ত আদিবাসী তাদের সমস্যাকে কেন্দ্র করে হতে পারে। ফলে লোকচেতনা বিভিন্ন অঞ্চল ভেদে যে আলাদা হয়ে যাচ্ছে, বা সেই লোকচেতনাকে কিভাবে বা তার সংস্কৃতিকে কিভাবে নাটকে তুলে আনা যায়, এটা বিজন ভট্টাচার্য খুব দক্ষতার সঙ্গে দেখিয়েছিলেন তার নাটকগুলোতে। এবার আসি অবক্ষয়িত মধ্যবিত্তের সংগ্রামী রূপের পরিচয়ও তার নাটকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বিষয় অনুসারে তার নাটকের আঙ্গিক কিন্তু বদলে যাচ্ছে। এই কয়েকটি বিষয় নিয়ে আমরা একটা বিজন ভট্টাচার্যের তার নাট্যকার প্রতিভার সূত্রগুলো নিয়ে বা তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা তার দিকচিহ্নকারী যে নাটক না হলে গণনাট্যের যাত্রা শুরুই হতো না বলা যেতে পারে, বা গণনাট্য থমকে থাকতো, সেই নাটকই হচ্ছে নবান্ন নাটক। 1944 খ্রিস্টাব্দে এই নাটক অভিনীত হয়। আমরা জানি ভারতীয় গণনাট্য সংঘ বা IPTA প্রতিষ্ঠিত হয় 1943-এ। প্রথম প্রযোজনা বিজন ভট্টাচার্যের আগুন। এই নাটকের পরে 1944-এ 24শে অক্টোবর গণনাট্য সংঘের সবচেয়ে সফল প্রযোজনা হচ্ছে নবান্ন। আমি এই নবান্ন নিয়ে দু চার কথা আলোচনা করব। নবান্ন নাটকটি বহুরূপী সম্প্রদায়ের প্রাণপুরুষ, আমরা জানি যিনি গণনাট্য থেকে বেরিয়ে গিয়ে বহুরূপী গড়ে তুলেছিলেন, সেই শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্যের পরিচালনায় বর্তমান যে বিশ্বরূপা, তৎকালীন শ্রীরঙ্গম, সেখানে এই নাটকটি অভিনীত হয়, প্রথম অভিনীত হয় এবং সপ্তাহব্যাপী অভিনীত হয়। 1944-এর 24শে অক্টোবর তার সূচনা ঘটে। নাট্যকার বিজন ভট্টাচার্য এই নাটক তার রচনার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে যে গুটিকত কথা বলেছিলেন, আমি কোট আনকোট ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তিনি বলেছিলেন, ঘরে সেদিন অন্ন ছিল না, নিরন্নের মুখ চেয়ে সেদিন আমি নবান্ন লিখেছিলাম। নাটক আরম্ভ করেছিলাম 1942-এর জাতীয় অভ্যুদয় আগস্ট আন্দোলনকে স্বাগত জানিয়ে। অর্থাৎ ভয়াবহ আগস্ট আন্দোলন ও 50-এর মন্বন্তরের পটভূমিতে
আমিনপুর গ্রাম, যেটা নাটকে প্রতিষ্ঠিত, নাটকে আমিনপুর গ্রামকে ঘিরেই এই নাটকটি গড়ে উঠেছে। এই আমিনপুর গ্রামের চাষিরা নানা দুঃখ ভোগের পর নিরঞ্জন দয়াল মণ্ডলের নেতৃত্বে নবান্ন উৎসব পালনের মধ্য দিয়ে একটা সংঘবদ্ধ প্রতিরোধের শপথ নিচ্ছে এই নাটকে। আমি একটু আগেই বলেছি, বিজন ভট্টাচার্যের নাটক কখনো হতাশার মধ্য দিয়ে শেষ হয় না। বিজন ভট্টাচার্যের নাটক ওই হতাশার অন্ধকার পেরিয়ে ওই আলোকে ছুঁতে চায়, আলোকে দেখতে চায়। তাই নবান্নে নাটকে এই মন্বন্তর ক্লিষ্ট মানুষগুলো মন্বন্তরে ক্লিষ্ট হতে হতে তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা শপথ নিল, যে শপথ থেকে নাটক পড়লেই তোমরা দেখতে পাবে গাঁতায় খাটার একটা প্রসঙ্গ এসেছে। আমি সেগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। অর্থাৎ একযোগে কাজ করা, সঙ্গবদ্ধ বা সাম্যবাদী চেতনার মধ্য দিয়ে সমাজের উত্তরণকে আরো ত্বরান্বিত করা। দয়াল মণ্ডল এবং নিরঞ্জনের নেতৃত্বে এই নবান্ন উৎসব পালনের মধ্য দিয়ে এরই কিন্তু শপথ আমরা পাচ্ছি। এবার আমি আসি নাটকটির যে 4টি অঙ্ক সজ্জা, চারটি অঙ্কে নাটকটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই 4টি অঙ্কের মোট 15টি দৃশ্য রয়েছে। প্রথম অঙ্কটি 5টি দৃশ্য, দ্বিতীয় অঙ্কটি 5টি দৃশ্য, তৃতীয় অঙ্কটি 2টি দৃশ্য এবং চতুর্থ অঙ্কটি 3টি দৃশ্যে সমাপ্ত হয়েছে। এবং পাশাপাশি বলে রাখা ভালো যে প্রথম এবং চতুর্থ অঙ্কটি আমিনপুর গ্রামে ঘটেছে নাটকের, এবং দ্বিতীয় ও তৃতীয় অঙ্কটি তার স্থান হচ্ছে শহর কলকাতা। এবারে দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য, এটাই গ্রামে হারু দত্তের বাড়ি, এর হচ্ছে সংগঠিত হয়েছে এটা। সুতরাং আমরা পাচ্ছি 15টি দৃশ্য 4টি অঙ্কে বিন্যস্ত, এবং কোথায় কোথায় নাটকটি উপস্থাপন করতে গিয়ে নাটকের স্থান নির্বাচন করেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য। দেখো, আগস্ট আন্দোলন, বন্যা, সাইক্লোন, অন্নাভাব, রোগ, গ্রাম ত্যাগ এবং উদ্বাস্তু রূপে শহরে এসে নিদারুণ অভাবের মধ্য দিয়ে পরিবারের কর্তা অর্থাৎ প্রধান সমাদদার, তার মস্তিষ্ক বিকৃতি, তারপর যে নারী ব্যবসায়ীদের ফাঁদে পড়া কৃষক বধূর দুরবস্থা, লম্পট ব্যবসায়ীদের চিত্র, সরকারি, মানে আমি বলতে চাইছি হারু দত্তর কথা, আমি বলতে চাইছি হারু দত্তের পাশাপাশি কালীধন ধারার কথা, এদের অসাধু ব্যবসায়ী এবং সরকারি প্রচেষ্টায় কয়েকজনের গ্রামে ফেরা, চাষবাস করে নতুন ধানের নবান্ন উৎসব পালন করা, এই হচ্ছে একটা সুতোয় নবান্ন নাটকের বিষয়বস্তু। কিন্তু কথাটা হচ্ছে এই যে বিকৃত মস্তিষ্ক কর্তা অর্থাৎ প্রধান সমাদদারের এই প্রত্যাবর্তন এবং সকলের সমবেত শপথে ভবিষ্যৎ দুর্ভিক্ষ প্রতিরোধের প্রতিজ্ঞায় নাটকটির সমাপ্তি। তাহলে যে নাটক শুরু হচ্ছে আগস্ট আন্দোলনকে ঘিরে, সমকালীন পরিবেশ পরিস্থিতিকে সংযুক্ত করা হয়েছে এখানে, যে নাটকের মধ্যে মন্বন্তরকে স্থান দেয়া হয়েছে, মন্বন্তর ক্লিষ্ট মানুষের জীবন যন্ত্রণাকে তুলে ধরা হয়েছে, আমরা দেখতে পাবো, নাটকটা পড়লে দেখতে পাবো একদিকে অন্নাভাব আর একদিকে অন্যের অপচয়, এই বৈপরীত্যকে খুব উঁচু তারে বেঁধেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য তাঁর এই নাটকে। কিন্তু এত কিছু ডিঙিয়ে নাটকটি যেখানে শেষ হচ্ছে সেটা ওই আলোকে ছুঁতে চাওয়ার শপথের মধ্য দিয়ে, অর্থাৎ আগামী দুর্ভিক্ষে আর তারা হেরে যাবে না, মরে যাবে না। তোমরা বাংলা অনার্সের ছাত্রছাত্রী, আমি এই পয়েন্টে একটি কবিতার লাইন আমার বারবার মনে পড়ছে, কবি রাম বসুর লেখা পরাণ মাঝি হাঁক দিয়েছে। খুব সুন্দর করে কবি বলেছিলেন, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না। অর্থাৎ হেরে যাওয়া, মরে যাওয়া
তাহলে দুর্ভিক্ষকে তার বিরুদ্ধে লড়াই করার যে শপথ সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হয়ে উঠবে না। এই শপথের মধ্য দিয়ে নাটকটি শেষ হচ্ছে। আমরা আজকের আলোচনার ভেতরে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম আমি আরেকবার স্মরণ করিয়ে দিই তার ছাত্রছাত্রীদের। নাট্যকার বিজন ভট্টাচার্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং নাটক নবান্ন নিয়ে দু চার কথা। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব গণনাট্য বিষয় নিয়ে এবং তার বিষয়ভিত্তিক যে আলোচনা রয়েছে, নাটকের সংলাপ কেমন, নাটকের চরিত্র কেমন, নাটকটা কিভাবে মন্বন্তরের নাটক হয়ে উঠেছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।